দুটোতেই হতে পারে। তো আমরা সম্প্রতি আইন উপদেষ্টার বক্তব্য থেকে যেটা জানলাম যে উনি বলছেন এটা সম্ভবত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আমাদের আছে সেটা দিয়ে হবে। এখন মামলাগুলো যেভাবে হচ্ছে ওনার বক্তব্যের সাথে আমি এটা মিল পাচ্ছি না। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, 3টা উদাহরণ। যে কাজলা ফুটওভার ব্রিজের গোড়ায় যে ছেলেটা মারা গেল, তার মা মামলা করতে গিয়ে 2 দিন আদালতে ঘুরেছে সিআর কেস করতে গিয়ে। প্রিয়র মা উনি নিউ মার্কেট থানায় মামলা করতে গিয়েছেন, উনি 12 ঘন্টা বসেছিলেন। আর সর্বশেষ একটা মামলা হলো মিরপুরে জাসিব ইকবালের বাবা, উনি আমাদের যে আইসিটি ট্রাইব্যুনাল সেখানে উনি মামলা করেছেন। তাহলে এক একজন এক এক দিকে যাচ্ছেন। এটা কেন হচ্ছে? এটা যে একটা সাধারণ একটা ব্যাখ্যা আমাদের দেওয়া হয় নাই যে আসলে এই মামলাগুলি কীভাবে হওয়া উচিত। এবং আবু সাইদের মামলাটা যে হয়েছে একটা সিএমএম কোর্টে, ওই যে মামলাগুলি যেগুলো হয়ে গেছে সেগুলি আবার যদি আমরা আইসিটি ট্রাইব্যুনালে যাই, কীভাবে মামলাগুলি এখানে আসবে সেটাও একটা নতুন ধরনের সমস্যা তৈরি করবে। তো এখানে আমার মনে হয় যে আমরা দেশ স্বাধীন হলো দ্বিতীয়বারের মতো কয় তারিখে আমাদের 5 তারিখ, আজকে হচ্ছে 26 তারিখ। এই এতটা সময় চলে গেল, এই সময়ের মধ্যে একটা সাধারণ বিবৃতি আসতে পারত যে মামলাগুলো আসলে কিভাবে হবে, কারা করবে, কিন্তু এই ধরনের কোনো রকমের কথা কিন্তু আমরা শুনি নাই। এখান থেকে একটা যারা শহীদ হয়েছেন এবং তাদের যে পরিবার, তাদের মধ্যে কিন্তু একটা আস্থাহীনতা তৈরি হবে, একটা হতাশা তৈরি হবে। এবং আমি যে কয়েকটা পরিবারের যে ইগুলো দেখে, ইভেন বিবিসিতে তারা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে কিন্তু তাদের হতাশার চিত্রটা ফুটে উঠেছে। হয়তো আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন দাবি দেওয়ার যে দামাডোল আমরা দেখতে পাচ্ছি এখন, সেখানে হয়তো তারা অন্য জায়গায় একটু ব্যস্ত হয়ে গেছেন, হয়তো এখানে সময় দিতে পারেন না। কিন্তু আমার মনে হয় যে এটা আমাদের সর্বাগ্রে বিবেচনা করা উচিত ছিল যে মামলাটা আমরা কিভাবে করব, এবং মামলা করার জন্য যে চিন্তা আগে করতে হয় যে কী ধরনের আদালতে করব, কারা প্রসিকিউটর থাকবে, কারা বিচারক থাকবে, সবচেয়ে বড় যে বিষয়টা যে সাক্ষ্যগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব। হয়তো তারা করছেন, কিন্তু দৃশ্যমান কোনো চেষ্টা কিন্তু আমাদের চোখে এখনও পড়ে নাই যে সাক্ষ্যগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব। প্রতিটা মা, প্রতিটা গৃহিণী তার বারান্দা থেকে যে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছেন, এটাও কিন্তু একটা এভিডেন্স। প্রতিটা অস্ত্র যেটা ব্যবহার হয়েছে সেটা একটা এভিডেন্স। প্রতিটা গুলির খোসা যেটা রাস্তায় পড়েছিল সেটা একটা এভিডেন্স। প্রতিটা বুলেট যেটা আমার শরীরে ঢুকেছিল, যেটা বের করা হয়েছে, সেটা একটা এভিডেন্স। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে যে রেডিও কমিউনিকেশন, সেটা একটা এভিডেন্স। সোশ্যাল মিডিয়াতে যেগুলো এসেছে সেগুলো এভিডেন্স। এগুলোকে সংরক্ষণ করার মধ্যে দৃশ্যমান কোনো চেষ্টা আমরা কিন্তু এখনো দেখি নাই। এই ক্ষেত্রে দুটো ঘটনার ব্যাপারে প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে নাজিফের হত্যাকাণ্ড, ফার্মগেটে যাকে হত্যা করা হয়েছে, এই ঘটনার ক্ষেত্রে তার যে মেডিকেল সার্টিফিকেট, সেখানে গানশটের কথা লেখা আছে, গুলিতে তার মৃত্যুর কথা লেখা আছে। এর পাশাপাশি যেখানে ফারহান ফায়াজকে হত্যা করা হয়েছে ধানমন্ডির 27-এ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র, তার সার্টিফিকেটে তেমন কথাও লেখা নেই যতদূর জানি। তো এই যে অবস্থা, এবং দুটো ক্ষেত্রে কোনোটাতেই সুরতহাল নেই, কোনোটাতেই পোস্টমর্টেম নেই, এই ক্ষেত্রে আসলে 302-এর মামলা প্রমাণ করা কতটুকু সম্ভব হবে? আমরা যদি হত্যা প্রমাণ করতে চাই, আমাদের কিন্তু আমাদের জ্যোতির্ময় দাদা আছেন, উনি যেহেতু প্র্যাকটিসে আছেন, যে 3টা মূল যে দলিল একটা মামলার, এফআইআর, সুরতহাল এবং পোস্টমর্টেম রিপোর্ট, এটা আসলে অটোপসি রিপোর্ট নাম হওয়া উচিত ছিল, আমাদের দেশে আমরা পোস্টমর্টেম বা ময়নাতদন্ত বলি। এই 3টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনটা ডকুমেন্ট। এখন এই 2টার মধ্যে যদি কোনো বিরোধিতা থাকে, ব্যত্যয় থাকে, এখানে কনভিকশন পাওয়াটা কিন্তু খুব মুশকিল হবে। একটা পোস্টমর্টেম রিপোর্ট থেকে আমরা আশা করি এখানে মৃত্যুর কারণ, মৃত্যুর আনুমানিক সময় এবং মৃত্যুটা কীভাবে ঘটানো হয়েছে উল্লেখ থাকবে। তো আমাদের দেশে সাধারণত ওপিনিয়নের জায়গায় হোমিসাইড বলা থাকে, তারপরে হ্যামারেজের কথা বলে, অতিরিক্ত রক্তক্ষরণ বলা থাকে। কিন্তু সুরতহালের সাথে যদি আমাদের ওই জায়গাটা না মিলে, এটা কিন্তু কনভিকশন বের করাটা খুব কঠিন হবে। তো এই জায়গাগুলোতে আমাদের যে ভিডিও বা ডিজিটাল এভিডেন্সগুলো খুব হেল্প করতে পারে। কিন্তু একটু মনে রাখতে হবে যে পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, যেখানে আমরা মৃত্যুর কারণটা বলা আছে। তো এই রিপোর্টগুলো অনেক ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে করা হয়েছে, এবং আমরা সমস্যায় পড়লে আমাদের যে দুর্বলতাগুলো আছে ফৌজদারি বিচার ব্যবস্থায় আমাদের চোখে ধরা পড়ে।
যে ঢাকা মেডিকেলে খুব দ্রুতভাবে এগুলো করতে হয়েছে বিভিন্ন হাসপাতালে। এবং একটা সমস্যা হচ্ছে আমাদের দেশে যে ডক্টররা এই পোস্টমর্টেম করেন তারা কিন্তু শুধুমাত্র পোস্টমর্টেম করেন না, তারা রোগী দেখছেন, পড়াচ্ছেন। এটা আলাদা একটা সায়েন্স হিসেবে, আলাদা একটা ল্যাব হিসেবে কিন্তু আমরা তৈরি করতে পারিনি। আমরা কোথায় কোথায় ডাক্তারদের দোষ দিই, কিন্তু একটা পোস্টমর্টেম করা কিন্তু খুব সহজ কাজ না। এটার জন্য তাদের আলাদা কোনো সম্মানই কিন্তু দেওয়া হয় না, যেটা পৃথিবীর সব দেশে দেওয়া হয়। তো এই জিনিসটা আমরা নিজেরাই তৈরি করি না। এখন হঠাৎ করে আমরা ভালো কিছু পাবো এটা আমরা আশা করি না। সুরতাল রিপোর্ট অনেক ক্ষেত্রে আমরা অভিযোগ শুনেছি, সুরতাল রিপোর্ট যিনি করেছেন তার প্রশিক্ষণ নাই এবং উনি নিজেই মৃত্যুর কারণ লিখে দিচ্ছেন সুরতাল রিপোর্ট, এটা উনি পারেন না, ওনার এই দক্ষতাও নাই। তো এই সমস্যাগুলো কিন্তু হবে আমাদের এখানে।